সিটিজেন না হলেও সিটি এবং স্টেট জব করা যাবে, সেক্ষেত্রে কি গ্রিন কার্ড থাকা বাধ্যতামূলক নাকি শুধু ওয়ার্ক পারমিট দিয়ে এগুলো করা সম্ভব? যারা চাকরি প্রার্থী, চাকরি প্রত্যাশী অথবা চাকরি করতে ইচ্ছুক, তাদের কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে? ল এনফোর্সমেন্টের মধ্যে যারা ট্রাফিক এনফোর্সমেন্টে ঢুকতে চায় তাদের আপনার সিটিজেনশিপও লাগে না, গ্রিন কার্ড এবং ওয়ার্ক পারমিট হলেই হয়ে যায়। এই ধরনের জবগুলোতে চ্যালেঞ্জের মুখোমুখি হলো আপনার কম্পিউটারের একটা বেসিক আইডিয়া তাকে থাকতে হবে, কম্পিউটার অপারেটিং এবং ইংলিশের স্পিকিংটা এবং আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে। সিটিজেনশিপ ছাড়াই পাবেন সিটি এবং স্টেট জব। স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসতে পারে, তাহলে কি ফেডারেল জব পাওয়া যাবে না? আমি এই প্রশ্ন দিয়েই শুরু করব। ফেডারেল জবে ওদের রিকোয়ারমেন্টই আছে যে সিটিজেনশিপ লাগবে, অর্থাৎ সিটিজেনশিপ ছাড়া হচ্ছে ফেডারেল জব পাওয়া যাচ্ছে না। জব মানুষ কেন করবে? ব্যবসাও তো করতে পারে। আপনি নিশ্চয়ই 2-4টা সুবিধার কথা বলবেন অনুপ্রাণিত করার জন্য। হ্যাঁ, জব কেন করবে? আসলে জব করলেও আপনার ফ্লেক্সিবিলিটি আছে, স্যাটারডে সানডে অফ, আপনার রিটায়ারমেন্ট প্ল্যান আছে, ইন্স্যুরেন্স প্ল্যান আছে, দেন আপনার ভ্যাকেশন লিভ আছে, সিক লিভ আছে, আর 13টা রেগুলার লিভ তো আছেই। অনেক সুবিধা, অর্থাৎ অনেকটা রিল্যাক্সে আসলে কাজ করা যায়। জি, আমরা বলছি যে সিটিজেন না হলেও সিটি এবং স্টেট জব করা যাবে, সেক্ষেত্রে কি গ্রিন কার্ড থাকা বাধ্যতামূলক নাকি শুধু ওয়ার্ক পারমিট দিয়ে এগুলো করা সম্ভব? হ্যাঁ, ওয়ার্ক পারমিট দিয়েও করা যাবে, গ্রিন কার্ড দিয়েও করা যাবে, এবং যাদের সিটিজেন আছে তারা তো করতে পারবে। যারা সিটিজেন এবং যাদের গ্রিন কার্ড আছে কিংবা ওয়ার্ক পারমিট আছে, তারা যখন এই স্টেট কিংবা সিটি জবগুলো করছে কিংবা এই চাকরিগুলো করছে, কর্মক্ষেত্রে কি কোনো রকম কোনো বাড়তি সুযোগ সুবিধা পাওয়া না পাওয়ার বিষয় থাকে সেই ক্ষেত্রে? না, একদম জি। সেক্ষেত্রে আমি নিশ্চয়ই জানতে চাইবো যে আসলে যারা চাকরি প্রার্থী, চাকরি প্রত্যাশী অথবা চাকরি করতে ইচ্ছুক, তাদের কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে? তাদের যে এডুকেশন ইভালুয়েশনটা লাগবে, আর ওয়ার্ক পারমিট যদি থাকে ওয়ার্ক পারমিটটা লাগবে, আর গ্রিন কার্ড যাদের আছে গ্রিন কার্ড লাগবে। এই এডুকেশন ইভালুয়েশনের বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন। এডুকেশন ইভালুয়েশনটা আপনার বাংলাদেশ থেকে আপনি কি পড়াশোনা করে আসছেন বা এখানে কি পড়াশোনা করছেন, এখানে পড়াশোনা করলে তো আপনার সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্ট, আর বাংলাদেশে যদি কেউ পড়াশোনা করে থাকে সেই ক্ষেত্রে তাকে এখানে এসে তার সার্টিফিকেট গুলো ইভালুয়েট করে নিতে হবে। আচ্ছা, ইভালুয়েট করে নেওয়ার পরে ওরা তখন ওই ইভালুয়েশনে ইন্ডিকেট করবে ইউএসএ ইকুইভ্যালেন্ট আপনি কি ডিগ্রি পেলেন, বেসড অন দিস ডিগ্রি আপনি ওই জবগুলোর জন্য ট্রাই করতে পারবেন যে আপনি কোন ডিগ্রিতে কি জব পাওয়া যাচ্ছে। নতুন ইমিগ্রেন্ট যারা আসছেন তাদের জন্য আসলে আপনি আপনার অভিজ্ঞতা থেকে কোন ধরনের জবগুলো সাজেস্ট করবেন, যে তারা তো একটা নতুন পরিবেশে আসছে, নতুন দেশে আসছে, কোন ধরনের চাকরির বিষয়ে তারা ভাবতে পারেন কিংবা কি দিয়ে তারা শুরু করতে পারেন? এখন তারা সব চাকরির জন্য চেষ্টা করতে পারবে এক্সেপ্ট ফেডারেল জব। সিটিতে যে ওপেনিং গুলো আছে সেগুলোর জন্য করতে পারবে, এবং স্টেটে যে ওপেনিং গুলো আছে সেগুলোর জন্য করতে পারবে, এক্সেপ্ট ল এনফোর্সমেন্ট। শুধুমাত্র ল এনফোর্সমেন্ট এবং ফেডারেল জব ক্ষেত্রে আপনার সিটিজেনশিপ লাগতেছে, আর বাকি জবগুলোর জন্য আপনার রেগুলার যাদের গ্রিন কার্ড আছে বা ওয়ার্ক পারমিট আছে তারা এগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরেও আরেকটা অপশন আছে এখানে, ল এনফোর্সমেন্টের মধ্যে যারা ট্রাফিক এনফোর্সমেন্টে ঢুকতে চায় তাদের আপনার সিটিজেনশিপও লাগে না, গ্রিন কার্ড এবং ওয়ার্ক পারমিট হলেই হয়ে যায়। এই ধরনের চাকরিগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কিংবা সিকিউরিটি ক্লিয়ারেন্স আসলে কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা ভালো দরকার, কারণ হলো যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি থাকে তাহলে তো এই ধরনের জবগুলোতে তারা ইন হইতে পারবে না, বা একটু টাফ হয় আর কি, আনটিল আপনার ক্রিমিনাল এটা অমিট না হওয়া পর্যন্ত। জি, যারা নতুন ইমিগ্রেন্ট আছেন কিংবা যারা নতুন ভাবে হয়তো বা ভাবছেন ক্যারিয়ার শুরু করবেন এই ধরনের চাকরিতে, তারা কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন? এই ধরনের জবগুলোতে চ্যালেঞ্জের মুখোমুখি হলো আপনার কম্পিউটারের একটা বেসিক আইডিয়া তাকে থাকতে হবে, কম্পিউটার অপারেটিং এবং ইংলিশের স্পিকিংটা এবং আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে, তার সুন্দর একটা রিজিউমি থাকতে হবে, তার সুন্দর একটা কভার লেটার থাকতে হবে, এই মোটামুটি, আর তেমন কিছু দরকার নাই। চাকরির পরীক্ষাগুলো কেমন হয়? পরীক্ষাগুলো আপনার বেশ কিছু টপিকস আছে, সেই টপিকস গুলোর উপরেই আমরা যেগুলো বাংলাদেশ থেকে ইংলিশ পড়ে আসছি, ম্যাথ পড়ে আসছি, ওগুলোর মধ্যেই আপনার রিটেন কম্প্রিহেনশন, দেন রিঅ্যারেঞ্জিং, ম্যাপ রিডিং, এগুলোই কিছু বেসিক ম্যাথ। কেউ যদি আগ্রহী হন, তিনি আসলে পরীক্ষার জন্য নিজেকে যদি প্রস্তুত করতে চান, কি পরামর্শ দিবেন আপনি? পরামর্শ হলো একটা প্রফেশনাল রিজিউমি মেক করতে হবে তাকে,
একটা কভার লেটার থাকতে হবে, তার সুন্দর একটা কভার লেটার থাকতে হবে, সুন্দর একটা রিজিউমি থাকতে হবে, এবং তার সার্টিফিকেট গুলো ইভালুয়েশন থাকতে হবে, এবং তার কম্পিউটারের মিনিমাম একটা বেসিক আইডিয়া থাকতে হবে, এবং ইংলিশে স্পিকিং এন্ড আন্ডারস্ট্যান্ডিংটা মোটামুটি থাকতে হবে। আচ্ছা, নিয়োগ প্রক্রিয়াটা আসলে কিরকম হয়, কতটা দীর্ঘস্থায়ী হয়, কিংবা আসলে কেমন হয়? এটা ডিপেন্ড করে তাদের কত দ্রুত লোক দরকার। কিছু কিছু পজিশন আছে তারা দ্রুতই তাদের প্রয়োজন, দেখা যাচ্ছে উইদিন 2-3 মান্থের মধ্যে জব হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু ডিপার্টমেন্ট আছে একটু তারা স্লো করে, তাদের হয়তো ইমার্জেন্সি না, বাট আপনার পাস করার পরে কোনো রিটেন টেস্ট বা ফেস টু ফেস পাস করার পর উইদিন 1 মান্থের মধ্যে আপনার জব হয়ে যাচ্ছে। কিন্তু যখন রিটেন এক্সামটা থাকে সেই ক্ষেত্রে হলো আপনার রিটেনে পাস করতে হবে, দেন ফেস টু ফেস, then background check, and it will take a little time. Some people got the within 3 months, some people got the job within 6 months, and maybe some people take more than that. আচ্ছা, 3 থেকে 6 মাস সাধারণত লাগে, এর থেকে বেশিও লাগতে পারে। আমাদের কমিউনিটিতে, বাংলাদেশি কমিউনিটির কথা যদি ধরি, বাংলাদেশি কমিউনিটিতে যারা আছেন তারা কোন কোন সেক্টরগুলোতে বেশি কাজ করছেন? বাংলাদেশের কমিউনিটিরা তারা তো এখন বিভিন্ন ডিপার্টমেন্টই আছে। এখন ইঞ্জিনিয়ারিং সাইডেও আছে, জেনারেল ক্যাটাগরিতেও আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, টিচিং, ল এনফোর্সমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্টে তারা আছে বাঙালি কমিউনিটি এখন। আমি যদি একটু রেশিও আপনার কাছে জানতে চাই, যে এখন যেহেতু ইমিগ্রেন্টের সংখ্যা দিন দিন বাড়ছে, আমাদের কাজের জায়গাটা বড় হচ্ছে, কমিউনিটির যে ব্যক্তি কিংবা পরিধি সেটা বাড়ছে, গত 10 বছর আগের এবং এখনকার যদি আমরা জব সেক্টর হিসাব করি কিংবা কর্মক্ষেত্র হিসাব করি, সেই ক্ষেত্রে বাংলাদেশিদের সংখ্যা আসলে কেমন বেড়েছে? এখন বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি। তার কারণ হলো যে একমাত্র আমার সাকসেস গ্রুপ থেকে আপনার মোর দ্যান 900 পিপল জব পেয়েছে 7-8 বছরে, তারা বিভিন্ন ডিপার্টমেন্টে। তারপরে অনেকেই নিজে নিজে চেষ্টা করে অনেকেই পেয়েছে। সো এখন দেখা যাচ্ছে যে আপনার যে কোনো ডিপার্টমেন্টেই যান দেখতে পাবেন বাঙালি আছে। এই এজেন্সিগুলো আসলে কিভাবে কাজ করে, মানে এই এজেন্সিগুলো একজন চাকরি প্রার্থীকে, একজন চাকরি প্রত্যাশীকে আসলে কিভাবে প্রস্তুত করে কিংবা কিভাবে কাজ করে? এগুলো এরা হলো আসলে প্রিপেয়ার করে যে আপনার রিটেন এক্সামে কি ধরনের কোশ্চেন থাকবে। একটা সাপোজ আপনার একটা সামনে এক্সাম আছে, এই ধরনের এক্সামের জন্য আপনার কি কি পড়তে হবে, ইংলিশে কোন সাইডটা পড়তে হবে, আপনার ম্যাথের কোন সাইডটা পড়তে হবে, এবং অন্যান্য পার্টগুলো আপনাকে কোন সাইডগুলো পড়তে হবে, এটাকে আপনার প্রিপেয়ার করবে এইভাবে। প্লাস আপনার ফেস টু ফেসের জন্য আপনাকে কি কোশ্চেনগুলো হতে পারে, এবং ফেস টু ফেসের জন্য কি ধরনের আপনি কোশ্চেনগুলো কিভাবে আনসার করবেন, এগুলোর জন্য তারা এইভাবে তারা প্রিপেয়ার করে। এই যে ফেস টু ফেস ইন্টারভিউ, সেই ক্ষেত্রে আসলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কতটা সমস্যা করে কিংবা কতটা কাজ করে? এখানে মোটামুটি বাংলাদেশ থেকে তারা পড়াশোনা করে আসছে, তারা তো ভালোই পারে। এখন এইখানে যদি আপনার এই কোনো গ্রুপের সাথে যদি সে কিছুদিন প্র্যাকটিস করে, আমার মনে হয় এটা তারা ওভারকাম করতে পারে, ইজিলি করতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। সমস্যা হয় না। আমি একটু বেতনের বিষয়টা শুনবো, যে যারা সিটি কিংবা স্টেট জবগুলো করছে তাদের আসলে বেতনের কাঠামোটা কেমন হয়? এটা এখন হলো আপনার যারা সাপোজ আপনি ব্যাচেলার ডিগ্রি দিয়ে একটা জব পেলেন, সেই ক্ষেত্রে ব্যাচেলার লেভেলের যে পজিশন গুলো আছে, স্টার্টিং স্যালারি হয় আপনার 50 থেকে 60। আচ্ছা। আর যারা হাই স্কুল ডিপ্লোমা বা অ্যাসোসিয়েট ডিগ্রিতে পাচ্ছে, এদের স্টার্টিং স্যালারি হচ্ছে এখন 45 to 50। দেন প্রতি বছর আবার এই বেতনটা ইনক্রিজ হচ্ছে, প্রতি বছর আবার ইউনিয়নের সাথে কন্ট্রাক্ট হয়। এখানে আরো অনেক বেনিফিট আছে। তাদের দেখা যাচ্ছে 2-4-5 বছরের মধ্যে যদি আপনি ব্যাচেলারে ঢুকেন, সাপোজ আপনি 50-তে ঢুকলেন, 5-7 বছরের মধ্যে আপনি জাম্পিং করবেন 70-80 চলে যাবে। আচ্ছা, কি কি ধরনের সুযোগ সুবিধা থাকছে? সুযোগ সুবিধা তো অনেক, আপনি রিটায়ারমেন্ট বেনিফিট পাবেন, হেলথ ইন্স্যুরেন্স পাবেন, সিক লিভ পাবেন, পার্সোনাল লিভ আছে, ভ্যাকেশন আছে, দেন ডেফার্ড কম্পেনসেশন ফান্ড আছে, অনেক সুযোগ সুবিধা আছে। বয়স কিরকম হতে হবে এই ক্ষেত্রে? বয়সের কোনো মানে বাধ্যবাধকতা আছে? এটি হলো আমেরিকার সবচেয়ে সুন্দর একটা জিনিস, যে এইখানে আপনার জবের ক্ষেত্রে বয়স লাগে না, আপনি যে কোনো বয়সে ইন হইতে পারেন, এক্সেপ্ট ল এনফোর্সমেন্ট। ল এনফোর্সমেন্টের কিছু কিছু পজিশনের জন্য ওরা এইজটা ইন্ডিকেট করে রাখে, বাট জেনারেল ক্যাটাগরি যে পজিশন গুলো আছে, সেই পজিশন গুলোর জন্য আপনার এইজ লাগে না।
মিনিমাম 18 হতে হবে, মিনিমাম তো 18 হতে 18 হবে, ম্যাক্সিমাম কোনো লিমিটেশন ম্যাক্সিমাম কোনো লিমিটেশন নেই। একটু বয়োজ্যেষ্ঠ, মানে এটা আসলে এক ধরনের আগ্রহ থেকেই জানার ইচ্ছা যে অনেক ইমিগ্রেন্টরা তো আসেন এই দেশে, অনেকের বাবা মা আসেন, বড় ভাই আসেন, একটু যারা বয়োজ্যেষ্ঠ তারা এখানে এসে আসলে নিজেকে প্রস্তুত করে এখানে সিটি কিংবা স্টেট জবে ঢুকছেন, এরকম একটু দুই একটা অভিজ্ঞতার কথা বলবেন কি? এরকম আছে, যেমন আমার সাকসেস টিমেই ছিল বেশ কয়েকজন আছে বাংলাদেশে আপনার 20 ইয়ার্স ব্যাংকে জব করছে। তো 20 ইয়ার্স ব্যাংকে জব করার পরে তো অনেক না, তারপর সে এখানে এসে গভর্নমেন্ট সেক্টরে জব করতেছে। আচ্ছা, মানে এরকম বেশ কয়েকজন আছে, মানে একটু বয়স্ক যারা তাদের জন্য আসলে অপরচুনিটি আছে, বাট ওখানে আপনাকে একটু এদের সাথে একটু কম্পিটিশনে যেতে হবে এবং এদের সাথে একটু কম্পিটিশনে টিকতে হবে। কি ধরনের কম্পিটিশন? যেমন এখানে আপনার রিটেনের একটা ফ্যাক্টর আছে, রিটেনে সাপোজ ভালো একটা স্কোর পেতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনার যদি ফেস টু ফেসে যান, সেই ক্ষেত্রে যে কোশ্চেন গুলো তারা যে করতেছে, কোশ্চেন গুলো প্রপারলি আনসার করতে হবে। দেন ইজিলি তারা যদি এটা ওভারকাম করতে পারে, ইজিলি তারা জব পেয়ে যাচ্ছে। যারা নিয়োগকর্তা আছেন তারা আসলে এখানে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোন বিষয়গুলো আসলে দেখেন? অর্থাৎ একজন আমেরিকানকে বাদ দিয়ে তারা একজন ইমিগ্রেশনকে জব দিবেন, এই বিষয়টাকে আসলে তারা কিভাবে দেখেন? তারা কি আমেরিকানদেরকে বেশি প্রায়োরিটি দেন? না, এটা বলা যাবে না যে তারা আমেরিকানদের প্রায়োরিটি দিচ্ছে। এখন এটা পুরাপুরি ডিপেন্ড করবে আপনি কতটা সাকসেসফুলি ইন্টারভিউ গুলোতে ওভারকাম করছেন। আপনি যদি ভালোভাবে ওভারকাম করতে পারেন, রিটেনে আপনার ভালো স্কোর আছে, ফেস টু ফেসে গিয়ে ভালো করলেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিতে হবে। যদি দুজন একই রকম অবস্থানে থাকে, একজন আমেরিকান একজন ইমিগ্রেন্ট, সেই ক্ষেত্রে আসলে কাকে গুরুত্ব দেওয়া হবে? পজিশন তো আছে, একটা পজিশনের জন্য ওপেনিং থাকে না তো। আপনার দেখা যাচ্ছে যে ওরা যখন ওপেনিং করে মিনিমাম 10টা 15টা 20টা 50টা 100টা পজিশন ওপেন থাকে। এখন সাপোজ একজন আমেরিকান যা নাম্বার পেলো, আপনিও সেটাই পেলেন, সেই ক্ষেত্রে দুইজনই পাবে। জি, আরেকটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটি হচ্ছে বর্তমানে সিটি এবং স্টেট জবে নারীদের সংখ্যা কেমন বাড়ছে? বরং নারীদের সংখ্যা একটু বেশি আচ্ছা আছে। এটার কারণ কি? এটা কারণ বলতে পারছি না, কিন্তু আমি যে আমি তো স্টেটে আছি, তো স্টেটে দেখা যাচ্ছে যে আমার অফিসে ছেলেদের চেয়ে মেয়েদের পরিমাণটাই বেশি। হ্যাঁ, কাজের পরিবেশ অনেক নারী বান্ধব, কাজের পরিবেশ অনেক ভালো, কাজের পরিবেশ অনেক ভালো, সুইটেবল, এবং মেয়েদের জন্য তো আরো ভালো। তার জন্যই হয়তো মেয়েরা আগ্রহ বেশি, মেয়েদের আগ্রহ বেশি। আমরা তো অনেকেই একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা চাকরির জন্য নিজেকে প্রস্তুত করবেন তাদের জন্য শেষ মুহূর্তে কি পরামর্শ দেবেন? আমার অ্যাডভাইস থাকবে, যারা বাংলাদেশ থেকে নতুন আসছেন বা এখনো যারা জব ফিল্ডে আসেননি, আমার অ্যাডভাইস থাকবে আপনারা গভর্নমেন্ট সেক্টরে আসেন এবং ট্রাই করেন, দেখবেন যে ইজিলি আপনারা একটা জব পেয়ে যাবেন। এবং একটা জব পেলে, গভর্নমেন্ট সেক্টরে একটা জবে যদি আপনি ঢুকতে পারেন, আপনার লাইফটা অনেকটাই ফ্লেক্সিবল হবে এবং রিল্যাক্সে আপনি বাকি লাইফটা কাটাতে পারবেন। বিকজ আপনার ওখানে রিটায়ারমেন্ট প্ল্যান আছে, আপনার ইন্স্যুরেন্স আছে, আপনার sick leave আছে, ভ্যাকেশন লিভ আছে, আপনার অল অফ দ্য বেনিফিট ইজ দেয়ার। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।